কিন্তু ভারত বাংলাদেশের জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে ভারত বাংলাদেশ দখল করবে না, ভারত বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করবে এবং এখন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, এরপর হয়তো আরেক দলকে ক্ষমতায় রাখবে, এরপর হয়তো আরেক দলকে ক্ষমতায় রাখবে। এই যে আমাদের দেখেন মির্জা ফখরুল সাহেব গত 3 দিন আগে যখন চুক্তি নিয়ে যখন সবাই সরব, উনি তখন সংবাদ সম্মেলন করে বলছেন যে আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না, আমাদের কিন্তু ভারতের এগেনস্টে কোনো বক্তব্য নাই, আমরা চুক্তির বিরুদ্ধে আমরা কথা বলছি। বিএনপির নেতৃত্বে যে 62 বা 63টা দল, ইনারা এখনো পর্যন্ত এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই যে প্ল্যাটফর্মে জনগণের কাছ থেকে একটা অভ্যুত্থান আসবে, সেনাবাহিনী তাকে সহায়তা করবে, জুডিশিয়ারি তাকে সহায়তা করবে, বাংলাদেশ পুলিশ তাকে সহায়তা করবে, আমলাতন্ত্র তাতে সহায়তা করবে। আক্ষরিক অর্থে 2015 সালের পর থেকে আন্দোলন বলতে যেটা বোঝায়, এই আন্দোলন কিন্তু হয় না। দুই দল বলতে শুধু আওয়ামী লীগ বিএনপি না, বিরোধী দলও কিন্তু আরো আছে। আপনি রাজনৈতিক দল 62টা বা 63টা দল কিন্তু নির্বাচনে আসে না, ওদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। আমি বিএনপি জামাত তথা বিরোধী অনেক শীর্ষ নেতা বা নেতৃবৃন্দের সাথে ইনফরমালি যখন আলাপ করি, তাদের ভিতর অনেক ক্ষোভ। হাসিনা আক্তার ক্ষোভটা কি জানেন? তাদের ক্ষোভটা হচ্ছে, ক্ষোভ হলো 2টা শ্রেণীর প্রতি তাদের ক্ষোভ। একটি হচ্ছে জনগণ আর একটি হচ্ছে সেনাবাহিনী। মানে তাদের বক্তব্য হলো যে জনগণ অভ্যুত্থান করে না কেন, সেনাবাহিনী অভ্যুত্থান করে না কেন, কারণ সেনাবাহিনীর তো এই ধরনের অতীত রেকর্ড আছে অভ্যুত্থান করার। এখন আমার প্রশ্নটা হলো, আমি তাদেরকে বিনয়ের সাথে বলি যে আপনি রাজনৈতিক নেতা, আপনি ক্ষমতার পরিবর্তন হলে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি রাষ্ট্রপতি হবেন, আপনি মন্ত্রী হবেন, আপনি বড় বড় পদ পাবেন, কিন্তু জনগণ যে আবাল, সেই আবালই কিন্তু আবালই থাকবে। আপনি জনগণকে বলছেন অভ্যুত্থান করার জন্য, তো জনগণ যদি অভ্যুত্থান করতে চায়, জনগণ তো আপনি ডাকলে তো জনগণ তো আসছে। আপনার তো প্রত্যেকটা সমাবেশে 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ লোক আসছে, কিন্তু যে প্ল্যাটফর্মটা রেডি করে দেওয়ার কথা, এবং আপনারা আন্দোলনের পরে আপনার নেতারা বলছে যে আপনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেন, আমাদের বক্তব্যের পরে, আমাদের ভাষণের পরে চা বিস্কিট খেয়ে আবার আপনারা চলে যান। একজন স্বৈর শাসককে আপনি চা বিস্কিট খাওয়ায় একটা অহিংস আন্দোলনের মাধ্যমে কোন স্বৈর শাসককে বিশ্বে কাউকে কি ক্ষমতাচ্যুত করা গিয়েছে? কাউকে করা যায় না। অহিংস আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করা যায় না, এটি হলো আমাদের একটা ভুল মিথ। আর আরেকটা হলো যে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি মোটামুটি 18 কোটি জনগণের কাছে একটা বিশ্বাস জন্মাতে পেরেছে যে she can do and undo anything, ইনক্লুডিং উনি ভারতকে ম্যানেজ করতে পারে, চায়নাকে ম্যানেজ করতে পারে, আমেরিকাকে ম্যানেজ করতে পারে, রাশিয়াকে ম্যানেজ করতে পারে, উনি বিরোধী নেতৃত্বকে ম্যানেজ করতে পারে, জামাতের নেতৃত্বকে ম্যানেজ করতে পারে, বিএনপির নেতৃত্বকে ম্যানেজ করতে পারে, ইনক্লুডিং 18 কোটি জনগণকে উনি ম্যানেজ করতে পারে। এইরকম একটা মিথ 18 কোটি জনগণের ভিতর জন্ম নিয়েছে। এই কারণে জনগণও ভাবছে যে উনি যদি সবই করে ফেলে, সবই ম্যানেজ করে ফেলে, তাহলে তো ক্ষমতার পরিবর্তন হবে না। এবং শুধু তো এটা জনগণও না, আমার কথা তো মনে হয় যে এটা তো শুধু জনগণও না, বিরোধী নেতৃত্ব আমার কাছে মনে হয় তারা এই ধরনের বিশ্বাস করে। এটি হচ্ছে একটা মিথ। আরেকটা মিথ হচ্ছে ভারত ভেরি সাকসেসফুলি, আমি যে ইতিহাসগুলোর কথা বললাম যে ভারত সামরিক বাহিনী পাঠিয়ে এই প্রত্যেকটা স্টেট কিন্তু দখল করে নিয়েছে, কিন্তু ভারত বাংলাদেশের জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে ভারত বাংলাদেশ দখল করবে না, ভারত বাংলাদেশকে একটা স্যাটেলাইট স্টেট হিসেবে ব্যবহার করবে এবং এখন শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, এরপর হয়তো আরেক দলকে ক্ষমতায় রাখবে, এরপর হয়তো আরেক দলকে ক্ষমতায় রাখবে। এই যে আমাদের দেখেন মির্জা ফখরুল সাহেব গত 3 দিন আগে যখন চুক্তি নিয়ে যখন সবাই সরব, উনি তখন সংবাদ সম্মেলন করে বলছেন যে আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি না, আমাদের কিন্তু ভারতের এগেনস্টে কোনো বক্তব্য নাই, আমরা চুক্তির বিরুদ্ধে আমরা কথা বলছি। এবং যে মির্জা ফখরুল সাহেব গতকাল যেটা যে বলেছেন সংবাদ সম্মেলনে, উনি বলেছেন অন্যান্য স্থল, নৌ, আকাশ পথে ভারতকে পার্টনারশিপ দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। তার মানে মির্জা ফখরুলের যদি এই 2 বক্তব্য অ্যানালাইসিস করেন, তার মানে উনিও বিশ্বাস করেন যে শেখ হাসিনাকে যখন ভারতের প্রয়োজন শেষ হয়ে যাবে, শেখ হাসিনাকে সরিয়ে অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বকে ক্ষমতায় আনবে। আমার রাজনৈতিক নেতৃত্ব যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা না হয় যে ভারত আলটিমেটলি বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তার 7 সিস্টার রক্ষার্থে বাংলাদেশকে দখল করে নিবে,
এইটা যদি আমার রাজনৈতিক নেতৃত্বের যদি এটা বুঝতে অসুবিধা হয়, তাহলে হাসিনা আক্তার আপনি আমার কাছ থেকে কোনো সমাধান পাবেন না। আপনি আমাকে যেটা বলেন যে সমাধান কি, সমাধানটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব। এরকম আশা হতে পারে যে যদি এই সরকার ক্ষমতায় না থাকে, পরবর্তীতে বিএনপিকেই ভারত ক্ষমতায় আনতে পারে, এজন্য ভারতকে রাগাতে চায় না বিএনপি। এখন সেটা বিএনপি কি ভাবছে সেটা আমি জানি না, বাট ওনাদের আলোচনা বা সংবাদ সম্মেলনে অনেক ক্ষেত্রে তো আমার কাছে এই ধরনেরই মনে হয়, এই ধরনেরই বক্তব্য যে ওনারা ভারতকে রাগাতে চান না। এখন কথা হচ্ছে যে আপনি ভারত বিরোধিতা, যদি এখন প্রশ্ন হচ্ছে আমার বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যদি ভেবে থাকে যে ভারতকে বাইপাস করে আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাহলে হাসিনা আক্তার, ভুটান একটা ছোট দেশ, নেপাল একটা ছোট দেশ, মালদ্বীপ একটা ছোট দেশ, শ্রীলঙ্কা একটা ছোট দেশ, যাদের আয়তন আমাদের থেকে কম এবং লোক সংখ্যা আমাদের থেকে অনেক 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 কম। মালদ্বীপের লোক সংখ্যা হলো 8 লক্ষ, ভুটানের লোক সংখ্যাও ওইরকম 14-15 লাখ টাকা হবে। আপনার ওই যে নেপালে লোক হলো 2 কোটি, শ্রীলঙ্কায় লোক সংখ্যা হলো 1 কোটি। তাহলে তারা যদি ভারতকে বাইপাস করে, ভারতকে বুড়া আঙুল দেখিয়ে যদি তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ঠিক রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না বা আমরা কেন পারছি না? আপনি দেখেন ভারতের পার্শ্ববর্তী দেশ আপনার ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইভেন মায়ানমার, সবাই পারছে, শুধু আমরা পারছি না। এখন আপনার প্রশ্নের জবাবটা হচ্ছে সমাধানটা কি? সমাধানটা হলো যে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে আরো সচেষ্ট হতে হবে। ওই জি হুজুর বললে হবে না। এবং শেখ হাসিনা যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, এই ধ্বংস করার জন্য শেখ হাসিনা একক দায়ী নয়। আমি আপনাকে হাসিনা আক্তার এটি বলে আমার বক্তব্য শেষ করছি। 1971 সালে আপনি যে কোনো পাকিস্তানি যারা, আপনি তো ইংল্যান্ডে আছেন, আপনি ইংল্যান্ডের যে কোনো পাকিস্তানিকে আপনি জিজ্ঞাসা করবেন যার বয়স 18+, তাকে যদি জিজ্ঞাসা করেন যে 1971 সালে যে পাকিস্তান যে আলাদা হয়ে গেল এর জন্য দায়ী ব্যক্তিটাকে, ওনারা কিন্তু সবাই, আমি কিন্তু সবাইকে জিজ্ঞাসা করি, ওনারা কিন্তু বলে যে 2 জন ব্যক্তি দায়ী, একজন হচ্ছে শেখ মুজিবুর রহমান আর একজন হলো জুলফিকার আলী ভুট্টো। তার মানে জুলফিকার আলী ভুট্টো তখন ছিলেন অপোজিশন পার্টির লিডার। তার মানে শেখ হাসিনা যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, এটা কিন্তু জিএম কাদের কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না, বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না, জামাতের শীর্ষ নেতৃত্ব কিন্তু দায়িত্ব এড়াতে পারবে না। এই যে জিএম কাদের দেখেন তথাকথিত বিরোধী দলের নেতা, এই যে চুক্তি, অসম চুক্তি হচ্ছে, অসাংবিধানিক চুক্তি হচ্ছে, সার্বভৌমত্ব লঙ্ঘনের চুক্তি হচ্ছে, আমি তো জিএম কাদের কোনো বক্তব্য দেখি না। তাহলে আপনি বলছেন যে আপনি অপোজিশন পার্টির লিডার, আপনি বলছেন আপনি সাংবিধানিকভাবে অপোজিশন পার্টির লিডার, তাদের কোনো বক্তব্য নেই। এই কারণে আপনি শেখ হাসিনাকে এককভাবে এইটার দোষ দেওয়াটা ঠিক হবে না যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হচ্ছে এবং ধ্বংস থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, আমি তো এই 3 সেক্টর থেকে আমি কর্মজীবন থেকে এসেছি, তাদের সাথে কিন্তু আমার কম বেশি কথা হয়, যারা এখন চাকরিতে আছে, রানিং এ আছে, তারা কিন্তু 99% কিন্তু সরকারের এই কার্যক্রম পছন্দ করছে না। কিন্তু এককভাবে হাসিনা আক্তার এককভাবে কোনো ব্যক্তিত্ব বিদ্রোহ করে এই ধরনের কোনো ফ্যাসিস্ট বা স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করতে পারবে না। এই যে ডক্টর ইউনূসের মামলার বিষয়ে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিরোধিতা করলো, এখন একজনের কারণে কি ক্ষমতার পরিবর্তন হবে? বিরোধী নেতৃত্বকে একটা প্ল্যাটফর্ম রেডি করে নিতে হবে। 96 সালে যে জনতার মঞ্চ যেটা হয়েছিল, জনতার মঞ্চ, সেখানে সরকারি কর্মকর্তারা সবাই মঞ্চে উঠেছিল, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কেন করেছিল? সেখানে 173 দিন হরতাল হয়েছিল। সেখানে আওয়ামী লীগ এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছিল যে সরকারি কর্মকর্তা, সচিবগণ সবাই রাস্তায় নেমে এসেছিল, জনতার সাথে তার একাত্মতা প্রকাশ করেছিল এবং সরকার ক্ষমতাচ্যুত হতে বা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। এই কারণে আমি যেটা মনে করি যে এই যে বিএনপির নেতৃত্বে যে 62 বা 63টা দল, ইনারা এখনো পর্যন্ত এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই, যে প্ল্যাটফর্মে জনগণের কাছ থেকে একটা অভ্যুত্থান আসবে, সেনাবাহিনী তাকে সহায়তা করবে, জুডিশিয়ারি তাকে সহায়তা করবে, বাংলাদেশ পুলিশ তাকে সহায়তা করবে, আমলাতন্ত্র তাতে সহায়তা করবে। আক্ষরিক অর্থে 2015 সালের পর থেকে আন্দোলন বলতে যেটা বোঝায়, এই আন্দোলন কিন্তু হয় না। যে আন্দোলনগুলো হয়েছে অহিংস আন্দোলন, অহিংস আন্দোলনের মাধ্যমে কোথাও কোনো দেশ স্বাধীন হয় না, কোনো স্বৈর শাসককে ক্ষমতাচ্যুত করা যায় না। শেষ বক্তব্য দিয়ে শেষ করছি। অনেকে বলে যে মহাত্মা গান্ধী
উনি নাকি অহিংস আন্দোলনের মাধ্যমে নাকি ভারতবর্ষকে স্বাধীন করেছে। এটা 100-তে 100 ডাহা মিথ্যা কথা। মহাত্মা গান্ধী অহিংস আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয় না। ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশরা স্বেচ্ছায় 1945 সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। যে ব্রিটিশের তৎকালীন রাজা এবং ওই যে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এইভাবে কেন্দ্র থেকে এই সারা বিশ্বকে শাসন করা তাদের জন্য ডিফিকাল্ট। এই ক্ষেত্রে তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল এই সমস্ত উপনিবেশগুলো তারা স্বাধীনতা দিয়ে দিবে, এবং ভারতবর্ষ স্বাধীনতা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টে আইন পাস হয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এবং যে আইনেই বলে দেওয়া ছিল এই ভারতবর্ষ স্বাধীন হবে কিভাবে, ভারত পাকিস্তান রাষ্ট্র কিভাবে হবে, এবং ভারত পাকিস্তানের সাথে যে সমস্ত প্রিন্সলি স্টেট গুলো আছে তারা কোন ভারতের সাথে আসবে না পাকিস্তানের সাথে আসবে, সেই কথাগুলো বলা ছিল। কিন্তু ভারত অবশ্যই এইগুলো মানে নাই। তাদের এই সামরিক বাহিনী পাঠিয়ে তারা দেশ দখল করেছে আমাদের। এখন ভারতের পরবর্তী টার্গেট হচ্ছে বাংলাদেশ। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আমার রাজনৈতিক নেতৃত্ব যদি বুঝতে পারে, তাহলে আমরা এই ভারতের আগ্রাসন থেকে মুক্তি পাবো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে পারবো। এখানে শেখ হাসিনারও কিন্তু দায় আছে। আমি আপনার মাধ্যমে শেখ হাসিনাকে উদাত্ত আহ্বান জানাবো। আপনি তো ক্ষমতায় তো অনেকদিন থাকলেন, ভার্চুয়ালি প্রায় 18 বছর, 111 সহ 18 বছর। এনাফ ইজ এনাফ। আপনার বয়স 80 বা 80 প্লাস মাইনাস। আপনি দেশটাকে ভারতের হাতে দিয়ে আপনি আর কয়দিনই বা বাঁচবেন, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে কিন্তু একজন নবাব সিরাজউদ্দৌলা যে মীর জাফর, তখন কিন্তু আপনাকে মীর জাফর হিসেবে ভাববে। বরং এই কাজটি না করে আপনি যদি এখন সকল দলকে ডেকে আপনি যদি একটা ইলেকশনের একটা সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক একটা সুষ্ঠু পরিবেশ করে আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন, তাহলে আপনাকে জাতি যুগ যুগ ধরে স্বর্ণাক্ষরে আপনাকে স্মরণ রাখবে।